আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড। ৫ আগস্টের পর প্রথম রায়। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ইসির বাইরে সীমানা নির্ধারণের দায়িত্ব দিলে বিতর্ক হবে বলছে বিএনপি। মধ্য জুলাইয়ে সনদ ঘোষণার আশা ঐক্যমত্য কমিশনের। চট্টগ্রামের পটিয়ায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ। ব্যবস্থা নেওয়ার দাবি এনসিপি বৈষম্য বিরোধীদের। এনপিআরের আন্দোলনের ব্যাখ্যায় আইএমএফকে চিঠি দেয়া বিব্রত করছিল বললেন অর্থ উপদেষ্টা। কাজ বন্ধ রেখে দেশকে জিম্মি মানা যায় না, হুঁশিয়ারি নৌ উপদেষ্টা। এবং দুপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ফিরছেন তাসকিন আহমেদ, ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম এবং এদিকে মশিউর অনেক। আদালত অবমাননার মামলায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এটি ৫ আগস্টের পর তার বিরুদ্ধে প্রথম কোনো মামলার রায়। সেই সাথে আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার এই রায় ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। এদিন ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি ফাঁস হওয়া শেখ হাসিনার সেই অডিও বক্তব্য সরাসরি শোনেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে গণহত্যার বিচার প্রক্রিয়ার সাথে যারাই জড়িত তাদের হত্যার হুমকি দিয়েছেন শেখ হাসিনা, তা তার বক্তব্যে প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, শেখ হাসিনার ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি সবার তালিকা চেয়েছেন। এই বক্তব্যের কারণে মামলার সাক্ষীরা ভয় ভীতি পেয়েছেন এবং বিচার প্রক্রিয়ার বাধা তৈরি হয়েছে। যেদিন তারা গ্রেফতার হবে সেদিন থেকেই সাজা কার্যকর হবে। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনজিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ১৯৭৩-এর ১১-৪ ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর আগে ১৬ জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগ আমলে নিয়েছে আদালত। আর এই বিষয়টির সঙ্গে শেখ হাসিনার মামলার রায় নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। তার কাছে জানবো বিস্তারিত। রাব্বি, আপনার মাধ্যমে জানতে চাই যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার রায় হয়েছে বলছিল প্রসিকিউটর, যে চিফ প্রসিকিউটর ১১-৪ ধারায়। তো জানতে চাই পর্যবেক্ষণে আরও কি বললেন ট্রাইব্যুনাল, আর পাশাপাশি আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার পরবর্তী ধাপই বাকি। অনেক ৫ আগস্টের পর আজকে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার একটি মামলায় ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। পাশাপাশি আওয়ামী লীগের নেতা আরেকজনকে তাকেও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং রায়ের যে পর্যবেক্ষণে আদালত বলেছেন যে তিনি যে বক্তব্য দিয়েছিলেন ২২৭ জনকে তিনি হত্যার লাইসেন্স পেয়েছেন, এই বক্তব্যের কারণে যারা এই জুলাই আগস্টের গণহত্যায় যারা মামলা করেছেন, যারা স্বজন হারিয়েছেন, যারা সাক্ষী রয়েছেন তারা ভয়ভীতি পেয়েছেন এবং বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত রয়েছেন, বিচারকরা রয়েছেন, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এই বক্তব্য তিনি দিয়েছিলেন এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।
হয়েছে, যার কারণে এর পরবর্তীতে সিআইডি সেটি তদন্ত করে অর্থাৎ ফরেন্সিক করে সেটি সত্যতা পেয়েছে। পরবর্তীতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সেটি একটি অভিযোগ দাখিল করেন আদালতে। সেটি মূলত আজকে প্রমাণিত হয়েছে এবং আদালতে তার যে অডিও বক্তব্যটি ফাঁস হয়েছে সেটি এখানে শোনানো হয়। যারা বিচারক ছিলেন তাদেরকে এই ট্রাইব্যুনালে তাদেরকে শোনানো হয়। পরবর্তীতে শুনে এখানে এমিকাস কিউরিও ছিলেন, তিনিও একটি তার সিদ্ধান্ত বা মতামত দিয়েছেন। পাশাপাশি রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার যিনি আইনজীবী রয়েছেন তিনিও এখানে শুনানি করেছেন। তিনি বলেছেন যে এই রায়ে তিনি সংক্ষুব্ধ এবং এই রায়ে সুবিচার পায়নি শেখ হাসিনা, এই কথাটি তিনি বলেছেন। পাশাপাশি এখানে চিফ প্রসিকিউটর বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যার পরপর আওয়ামী লীগ প্রধান অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় তিনি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটাই সবচেয়ে বেশি আসলে আলোচিত সমালোচিত হয়েছে, কারণ তখন তিনি বলেছিলেন যে তার বিরুদ্ধে যে 227টি মামলা হয়েছে যার কারণে তিনি 227টি হত্যার লাইসেন্স পেয়েছেন। এটি একেবারেই এখানে চিফ প্রসিকিউটর বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক বিষয় এবং যারা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত এই বিচারে বাধা তৈরি হয়েছে এটি স্পষ্ট প্রমাণিত হয়েছে বিষয় বলেছেন। পাশাপাশি এই যে জুলাই আগস্টে সাভারের আশুলিয়াতে 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং সেই অভিযোগপত্র আমলে নিয়ে 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মূলত সেই আজকের এই যে অভিযোগপত্র দাখিলের শুনানি করেছেন প্রসিকিউটর টিম, তারাও বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যার সময় এত বড় ঘটনা ঘটেছে যেখানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এবং হত্যার পর তাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে। একজন জীবিত ছিলেন যাকে পরবর্তীতে পেট্রোল দিয়ে ঢেলে তার শরীরে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই নির্মম বর্ণনা তারা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এবং পরবর্তীতে আবার আজকের যে শেখ হাসিনার বিরুদ্ধে যে সাজা হয়েছে প্রথমবার এই 5 আগস্টের পরে, এখানে আদালত বলেছেন যেদিন থেকে শেখ হাসিনা গ্রেপ্তার হবে তাই সেদিন থেকে তার এই সাজা কার্যকর হবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। অনেক আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর যে মামলা, সে মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 8 জনের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সেই সাথে জুলাই আগস্টের যারা আন্দোলনকারী তাদের বিরুদ্ধে কটূক্তি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধেও কিন্তু সাজা হয়েছে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী রাব্বি হোসেন। মিম, যেমনটা দেখছিলেন এই যে জুলাই আগস্টের যে প্রেক্ষাপট আপনার নিশ্চয়ই মনে পড়ে, এই যদি বলি কোনাপাড়া যাত্রাবাড়ি, এই জায়গাটাতে সেই সময়কার যারা ছাত্র জনতা আন্দোলনকারীরা ছিলেন তারা একটা প্রতিরোধ গড়ে তুলেছিল, একটা বলা যায় মানব প্রাচীর গড়ে তুলেছিল। র্যাব পুলিশ একাত্তরে গুলি করে যাচ্ছিল কিন্তু তারা কিন্তু সরছিল না। এই যেন এক অবিস্মরণীয় ঘটনা। এবং আসলে যখনই আমরা জুলাই আন্দোলনের কথা বলি যাত্রাবাড়ির নামটা একদমই সামনেই চলে আসে, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও কিন্তু বলছে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এখানেই। এবং যদিও এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি। বিস্তারিত আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন। 1 বছরে মুছে গেছে বিপ্লবের কত চিহ্ন, কত স্মৃতি, কিন্তু যাত্রাবাড়ি কাজলা ফ্লাইওভারের আইল্যান্ড আজও কথা কয়, আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন বুকে নিয়ে। ইতিহাসের এক সন্ধিক্ষণে যাত্রাবাড়ি সেদিন গর্জে উঠে বলেছিল ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় আর হবে না। জুলাই অভ্যুত্থানের প্রধান ঘাঁটি বলা হয় এই যাত্রাবাড়ি এলাকাকে। এই এলাকার প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা, গড়ে তুলেছিলেন দুর্বার প্রতিরোধ। এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটিকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, এই লাইফলাইন বন্ধ করে দেওয়ার মাধ্যমে নতুন দিকে মোড় নিতে শুরু করে আন্দোলন। যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে এভাবেই নৃশংসভাবে নিহত হন আরেক পুলিশের সন্তান ইমাম হাসান তাইম। তাই তো নিহতের বাবা তার সিনিয়র অফিসারকে বলেছিলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? নৃশংস গণহত্যার এই বর্ণনাটিও যাত্রাবাড়ি এলাকার। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে 6 জন নিহত হওয়ার পরদিন শুরু যাত্রাবাড়ির প্রতিরোধ। 17 জুলাই জীবন বাজি রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দখলে নেন ছাত্র জনতা। পুলিশের গুলিতে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। এই আইল্যান্ডের 2 পাশ থেকে পুলিশ এবং র্যাব সদস্যরা গুলি করতে করতে সর্বোচ্চ কাজলা টোল প্লাজা পর্যন্ত যেতে পেরেছে। সেখান থেকে আবারও আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটতে বাধ্য হয়ে তারা যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নিতে হয়েছিল। কোনোভাবেই যখন নিচ থেকে আন্দোলন
দমন করা যাচ্ছিল না, ঠিক তখনই হেলিকপ্টারে উপর থেকে গুলি ছোড়া শুরু হয়। 17 থেকে 22 জুলাই এবং 3 থেকে 5 আগস্ট এই 2 দফায় 8 দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 কিলোমিটার এলাকায় অস্ত্র ও গুলির মুখে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ছাত্র জনতা। সেই প্রতিরোধ সংগ্রামে কতজন প্রাণ হারিয়েছেন তার সঠিক সংখ্যা এখনও নিরূপণ হয়নি। তবে এই যে স্মৃতিফলকটি তা সাক্ষ্য দিচ্ছে যাত্রাবাড়ি গণহত্যার। যাত্রাবাড়ি মোড়ের এই শহীদি ঐক্য চত্বরে প্রাথমিকভাবে 48 জন শহীদের নাম স্থান পেয়েছে। এই চত্বরেই যাত্রাবাড়ি আন্দোলনের দিনগুলো নিয়ে আলাপচারিতায় জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ। যাত্রাবাড়িটা মূলত ঢাকার প্রবেশদ্বার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এই জায়গাটাকে যদি আমরা আন্দোলনের দুর্গ করে তুলতে পারি তাহলে পুরো আন্দোলনটা সফলতার মুখ দেখাটা সহজ হয় এবং তাই কিন্তু ঘটেছে। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ির ঘটনাবলীর ঐতিহাসিক এক সাক্ষী দনিয়া কাজলা এলাকার এই অনাবিল হাসপাতাল। হাসপাতালের নথি ঘেঁটে দেখা যায় আন্দোলনের সময় শুধু এখানেই 2000-এর বেশি আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। 1.5 শতাধিক গুরুতর আহতকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যারা ছিলেন প্রায় মৃত। স্বাধীনতার পরে মনে হয় যে নজির এই যে ঘটনা, এটাই আমরা জীবনে প্রথম দেখেছি আর কি। এই হাসপাতালে তো ধরেন নিচতলা পুরো ফ্লোর একাকার হয়ে গেছে পেশেন্টের। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ি অঞ্চলে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ ছিল অবিস্মরণীয়। বিশেষ করে এই জামিয়া ইসলামী দারুল উলুম বা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ছিল আন্দোলনের অন্যতম হটস্পট। বাইরের বুকে বুলেট ছোড়া হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের বাইরা শহীদ হচ্ছে, তখন আমরা এটা মানতে পারি নাই। ওই দিন আর ওই রাত যেন আল্লাহ কোনোদিন আর না দেখায়। আপনারা সবাই এই জন্য দোয়া করবেন। জুলাই আগস্টে যাত্রাবাড়ি গণহত্যা নিয়ে এখন পর্যন্ত 40টি মামলা দায়ের করা হয়েছে। বেশিরভাগ মামলারই প্রধান আসামি শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য বলছে প্রাথমিকভাবে 103 জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আমরা লার্জ অফ ম্যাস কিলিং এর ক্ষেত্রে যাত্রাবাড়িকে আমরা লার্জেস্ট ধরে থাকি। 3 আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 কিলোমিটার এলাকা দখল করে নেয় ছাত্র জনতা। শুরু হয় র্যাব পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষ। 4 আগস্ট দিনের শুরুতেই র্যাব এবং পুলিশের বুলেট উপেক্ষা করে ছাত্র জনতা যাত্রাবাড়ি মোড় পর্যন্ত চলে আসে এবং যাত্রাবাড়ি থানা তাদের অধিকারে নিয়ে নেয়। পুলিশ এবং আন্দোলনকারীদের সঙ্গে যখন দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল তখন আমরা বেশ কয়েকজন সংবাদকর্মী সেই সংঘর্ষের মাঝখানে পড়ে গিয়েছিলাম। জীবন বাঁচানোর জন্য কোনো মতে আমরা এই ভবনের ছাদে এসে এই কক্ষটিতে অবস্থান নিয়েছিলাম। সেদিন প্রায় 6 ঘন্টা এই কক্ষে আমরা অবরুদ্ধ অবস্থায় ছিলাম। জীবন মৃত্যুর ঝুঁকির মধ্যেই কখনো কখনো আমরা এই দরজায় দাঁড়িয়ে সংবাদ প্রচার করে যাচ্ছিলাম। প্রতি মুহূর্তে এই রণক্ষেত্রে দাঁড়িয়ে মনে হয়েছিল এই বুঝি আমিও জীবন হারাতে বসেছি। সবশেষ ঐতিহাসিক 5 আগস্ট ভোর থেকে যাত্রাবাড়ি মোড়, কাজলা ব্রিজ এবং দনিয়া গেইটে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। মার্চ টু ঢাকা সফল করতে সকল ব্যারিকেড পেরিয়ে যাত্রাবাড়ির জনস্রোত রওনা হয় গণভবনের অভিমুখে। তখনও যাত্রাবাড়ি থানার সামনের সড়কে এক পাশে লুকিয়ে থাকা 30 থেকে 35 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করে পুলিশ। এসব মরদেহ অনেকক্ষণ পড়ে থাকে যাত্রাবাড়ি থানার সামনের সড়কে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিকেল 4টার পর মরদেহগুলো ঢাকা মেডিকেলে নিয়ে যান আন্দোলনকারীরা। সারা দেশ যখন বিজয়ের খুশিতে আত্মহারা, তখনও রাজপথে অভ্যুত্থানে লড়াই চালিয়ে যাচ্ছিলেন যাত্রাবাড়ির আন্দোলনকারীরা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। দর্শক দেখছেন এখন দুপুর। জুলাইয়ের মাঝামাঝি সময়ে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার 8ম দিনের মতো সংলাপ শুরু হয়েছে। নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, এই 3 ইস্যুতে সংলাপ হচ্ছে। সংলাপে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সীমানা নির্ধারণের বিষয়ে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া আছে। এর বাইরে গিয়ে আরেকটা বডি তৈরি করলে বিতর্ক হবে। তাদের প্রতি আমাদের গভীর সহানুভূতি এবং তাদের
বীর শহীদদের স্মরণ করি। আমাদের সকল গণতান্ত্রিক আন্দোলন আন্ডার দ্য সুপারভিশন অফ ইলেকশন কমিশন, যেটা আপনারা এইবার নির্বাচনের জন্য প্রস্তাব করেছিলেন, আমরা এটাকেই প্রেফার করি যে এটা হলে ভালো। তো এটা তো আপনাদের সাথে দ্বিমত হচ্ছে না, আমরা এটাতে একমত আছে। কিন্তু এখন আপনাদের ব্যাখ্যার পরে আমার যেটা মনে হচ্ছে যে এবারের জন্য তো ঠিকই আছে, আমরা একটা এক্সপার্ট কমিটি করে আমরা করব এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। এখনই আপনারা যদি একটা বিশেষায়িত কমিটির আদল দিয়ে দেন যে এখনকার ডিলিমিটেশন শুনানিগুলোর সুবিধার্থে ইলেকশন কমিশনকে অ্যাসিস্ট্যান্সের জন্য এই কমিটিটা এখন কাজ করবে, টু অ্যাসিস্ট দি ইলেকশন কমিশন। তো এখন তো ইন্টারিম গভর্নমেন্ট আছে, এখন ইন্টারিম গভর্নমেন্টের অধীনে তো আর কেউ ইন্টারফেয়ার করার তো কথা না। তো সুতরাং ত্রয়োদশ সংশোধনীটা আমরা আলাদাভাবে ডিল করতেই পারি। আমরা প্রথম দিন থেকে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা বুঝতে চেয়েছি কি কি বিষয় আলোচনা হচ্ছে, তারপরে সবগুলো বিষয়ের তালিকাটা আপনাদের কাছে দেওয়া হবে যে এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়টা। আগামীকাল আপনাদেরকে তালিকাটা দেওয়া হবে। আগামীকাল যখন আমরা বৈঠকের শুরুতে, সম্ভবত আজকে সন্ধ্যার মধ্যে আলোচনার পর আমরা এটা পৌঁছে দেবো আপনাদের কাছে। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 8ম দিনের আলোচনা চলছে। এই মুহূর্তে সেখানে কথা বলছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তো এটা আজকে আমি মনে করি ইটস এ গ্রেট থিং। দুটো বিষয়, যে একটা বিষয় আমরা একমত হয়েছি, গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে আমরা যে একমত হইতে পারছি অ্যাটলিস্ট কখনো কখনো, কারণ মানুষের ভিতরে একটা ইমপ্রেশন এরকম তৈরি হয়েছে যে আমরা এখানে শুধু পারি। আজকে যে একমত হইতেছি এটা আমি মনে করি ইটস এ গ্রেট, এবং এটা আমাদের জন্য না। এই বিষয়টা আজকে ডিটেলসটা আমরা যাইনি, কারণ আমরা একটা নীতিগতভাবে আমরা একমত হওয়ার চেষ্টা করেছি। বাকিটা টেকনিক্যাল বিষয়, এখানে আলোচনা হতে পারে বা পরে আরো বিশেষজ্ঞ লোকদেরকে নিয়ে আলোচনা করে এটা কনফার্ম হতে পারে। সেই বিষয়টা তো আনসলভ ছিল, আলোচনা যেটা ছিল এটার সাথে অনেকে বলছেন যে আজকে এই বিষয়টাও জড়িত, কারণ ওই নির্বাচন কমিশন নিয়োগ কিভাবে হবে ওই বিষয়টা যদি সুরাহা না হয় তাহলে এটা কমিশনের আওতায় থাকবে নাকি না। এটা আজকে আসলে আপনারা জানেন যে আমাদের যে এনসিসির কথা বলা হয়েছিল, ন্যাশনাল কনস্টিটিউশন কমিটি, এটার ব্যাপারে আমরা প্রায় সকলে আমরা একমত হয়েছি। আরো আগে আজকে আলোচনা হয়নি, সেখানে সকলে একটা বিষয়ে একমত হয়েছি যে নামটা একটু পরিবর্তন করে দিতে হবে। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলার নিয়োগ কমিটি, এভাবে এটাকে চেঞ্জ করেছে, এখানে আমরা একমত। আর যে সমস্ত জায়গায় কমিটি যে কনস্টিটিউট করেছে এই ব্যাপারে আমরা প্রায় সকলে একমত। যে সমস্ত বিধিগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা একমত অধিকাংশই। একটি দল সেখানে, বড় দল সেখানে এখনো ঐকমত্য। ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা সরাসরি এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। ফ্যাসিবাদ পতনের মূল লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, কিন্তু ফ্যাসিবাদ বিদায় নিলেও সেই লক্ষ্য পূরণ হয়নি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ তখনই পূর্ণতা পাবে যখন দেশের জনগণ ভোটাধিকার ফিরে পাবে। বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তারা জাতীয় ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ সময় ভোলায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে বলেন, কেউ অপরাধে জড়ালে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যতটা ঘটে তার চেয়ে বেশি সমালোচনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক অধিকার, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে না। আমরা সেই জন্য মনে করি এই মুহূর্তের প্রধান কাজ শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক
একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম। সোহরাওয়ার্দী উদ্যানে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে সমাবেশ প্রমাণ করে বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায় তখনই সোহরাওয়ার্দী উদ্যানে এই মিটিং করে সভা করে আরো 2-4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে পিআর, সংখ্যানুপাত, নতুন পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে। এনবিআরের আন্দোলনের কারণে আইএমএফকে চিঠি দিতে হয়েছে, যা বিব্রতকর ছিল বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে শেষ হবে এমন কিছু সংস্কার কাজ চলমান রয়েছে। বর্তমানে এসএমই এর অর্থায়ন একটা বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মাঝে কতগুলো মেজর, যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটু সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। মানে দুর্বল ব্যাংক কী করবে এগুলো, এবং অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস ব্যাংকের প্রবলেম, যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। এনবিআরের ব্যাপার আপনারা জানেন, এই রিপোর্টিংয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে। আইএমএফের মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্স নেব না। পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমার কমিটি। আই হ্যাড টু রাইট এ লেটার। চট্টগ্রাম বন্দরের কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি সম্পূর্ণই এনবিআরের এখতিয়ার। তবে কাজ বন্ধ করে সরকারকে জিম্মি করার ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ে বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা বলেন, আপাতত 6 মাসের জন্য চট্টগ্রাম নিউ মোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হয়েছে। এরই মধ্যে দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলাপ আলোচনার অগ্রগতি হলে প্রতিষ্ঠানটিকে দীর্ঘমেয়াদে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে। এতে করে রাজস্ব আয় 20 থেকে 25% বাড়বে বলে আশা করা যাচ্ছে। আর ডিপি ওয়ার্ল্ড বন্দর পরিচালনার পাশাপাশি আরও বিনিয়োগ করার আশ্বাস দিয়েছে। তবে যে চুক্তি করা হোক না কেন দেশের স্বার্থ রক্ষা করেই করা হবে বলে আশ্বস্ত করেছেন। এছাড়া বন্দরে এতদিন ধরে যারা কাজ করছেন তাদের কারো চাকরি হারানোর ভয় নেই বলেও জানান তিনি। ডিপি ওয়ার্ল্ড বিশ্বের 80টিরও বেশি দেশে বন্দর পরিচালনা করে। ওনারা বন্ধ রেখে পুরো দেশকে একটা জিম্মি করে ফেলেছিলেন না, এই জন্য আমি এই তো কথা বলতে চাই না। পুরো দেশকে জিম্মি করার কারোর দায়িত্ব তো কাউকে দেওয়া হয় না। আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে, আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক, এবং সেটা এএফডির থেকেও সাজেশন চলে যাবে। সেই জন্য ওনারা নেভির সাথে কন্ট্যাক্ট করেছেন। আজকে তাদেরকে ডেকেছিলাম শোনার জন্য যে তারা কীভাবে কী করবে। এদিকে চট্টগ্রামের পটিয়ায় এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বাইপাস সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধকারীরা। দুপুর 12টা থেকে ব্যস্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আর এতে করে ভোগান্তিতে সড়কে চলাচলকারীরা। আর অন্যদিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শোয়েব রহমানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ছাত্রলীগ নেতার গ্রেপ্তার চাইতে গেলে মঙ্গলবার রাতে পুলিশের 2 দফা হামলা ও লাঠিচার্জের শিকার হন এনসিপির নেতাকর্মীরা। আহত হন অন্তত 10 থেকে 15 জন নেতাকর্মী। প্রতিবাদে বুধবার সকালে পটিয়া থানার সামনে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতৃবৃন্দ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণের দাবিতে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন তারা। এটা মূলত ছিল আমাদের ডিস্ট্রাক্ট করা, আমাদেরকে ডিস্ট্রাক্ট করে আমাদেরকে অপ্রস্তুত করে ফেলে, অপ্রস্তুত করে আমাদের উপর হামলা করা শুরু করে। পরে বেলা 12টার দিকে থানার সামনে থেকে সরে পটিয়া বাইপাস সড়কে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। থানার ওসি অপসারণ ও লাঠিচার্জের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর হুঁশিয়ারি দেন তারা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ফ্লাইট
গাড়ি এভাবে বন্ধ, আমি কিভাবে যাব? ভোগান্তি তো হচ্ছে, আমরা যাব চট্টগ্রামে এগুলো মাল নিয়ে, সেজন্য একটু লেট হয়ে যাবে আর কি। এ সময় সড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন, সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা, একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা থাকায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরাও। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি আজকে আবারও হামলা করার দুঃসাহস দেখায় পুলিশ সদস্যরা, তাহলে আমরা সেটার প্রতিরোধ গড়ে তুলব জুলাইয়ের মতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই ওসিকে, পটিয়া থানার ওসিকে অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পটিয়া ব্লকেট চলবে ইনশাল্লাহ। কর্মসূচিতে যোগ দেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। যৌক্তিক কারণ ও কোনো ধরনের উস্কানি ছাড়া এমন হামলাকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন নেতারা। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশ কর্তৃপক্ষ। চট্টগ্রামের ডিআইজি বলেন, কথায় কথায় আন্দোলন এবং অপসারণের দাবি কতটা যৌক্তিক তা বিবেচনা করতে হবে। এছাড়া থানার মতো স্পর্শকাতর স্থানে ভাঙচুরের ঘটনা ঘটলে পুলিশের কি ভূমিকা নেওয়া উচিত তাও জানতে চান তিনি। ঘটনার প্রবাহে ওসি যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থাগুলো যৌক্তিক কিনা, কতটুকু যৌক্তিক, কারণ থানার নিরাপত্তা নিশ্চিত করা, থানার কাস্টডিতে যে সমস্ত লোক আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এগুলো তো ওসির কাজ। মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার নেতা দীপঙ্কর তালুকদারকে আটক করে থানায় সোপর্দ করেন বৈষম্য বিরোধী ছাত্ররা, কিন্তু পুলিশ তাকে আটকে অপারগতা প্রকাশ করায় বাকবিতণ্ডায় জড়ায় পুলিশ ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস অবরোধ করে বিক্ষোভ চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, একটু জানাবেন আন্দোলনকারীদের দাবি কি এবং সড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বা চলাচলকারীরা সড়কে যারা চলাচল করছেন তারা কি বলছেন, কতটা দুর্ভোগের শিকার হচ্ছেন তারা? চট্টগ্রামের পটিয়ার এই যে বাইপাস এলাকা, এই এলাকা দিয়েই মূলত চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে সারা বাংলাদেশের মানুষজন যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু চলাচল করে। এবং এই যে অবরোধ, সেই অবরোধের কারণে কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে সড়কে অবস্থান নিয়ে ছাত্র জনতা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং দুপুর 12টা থেকে এখন প্রায় আড়াই ঘন্টা হতে চললো, আড়াই ঘন্টা যাবত কিন্তু এই সড়কটি বন্ধ রয়েছে। এতে করে দুই পাশে দীর্ঘ যানজটে তৈরি হয়েছে এবং তারা বলছেন তাদের যে দাবিটি রয়েছে যে পটিয়া থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার অপসারণ করতে হবে এবং তার অপসারণ না করা পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং সকাল 10টা থেকে কিন্তু এই আন্দোলন শুরু হয়েছে। শুরুতে চট্টগ্রাম পটিয়া থানার সামনে তারা সড়ক অবরোধ করে রেখেছিলেন এবং সেখানে 2 ঘন্টা অবরোধ করার পরে দুপুর 12টায় তারা এখানে এসে অবস্থান নেন এবং এই অবস্থানের কারণে সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়েছে এবং হাজার হাজার মানুষ, আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আন্দোলন যেখানে চলছে তার দুই পাশ দিয়ে হাজার হাজার মানুষ তারা কিন্তু হেঁটে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন প্রথম বার্ষিকী কিংবা অর্ধবার্ষিকীর পরীক্ষা চলছে, বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের পরীক্ষা চলছে। সেই পরীক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন যে তাদের পরীক্ষা কেন্দ্রে বা কলেজে যেতে তাদের কিন্তু কষ্ট হচ্ছে এবং তারা যদিও বা এখানে ছাত্র জনতা যারা আন্দোলন করছে তারা বলছেন যে যারা পরীক্ষার্থী রয়েছে সেই সাথে যারা অসুস্থ অ্যাম্বুলেন্সে যেগুলো আসছে সেগুলোকে তারা পথ করে দিচ্ছেন চলে যাবার জন্য এবং অন্য যে সাধারণ যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন এবং 2 ঘন্টা যাবত এখানে কিন্তু কোনো যানবাহন চলাচল করতে পারেনি। 2 ঘন্টা ধরেই কিন্তু এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত প্রশাসনের কিংবা পুলিশ প্রশাসনের কাউকেই কিন্তু আমরা ঘটনাস্থলে আসতে দেখিনি এবং এখনো পর্যন্ত যে আন্দোলনকারীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের কোনো উদ্যোগও কিন্তু এই জায়গাটিতে আসলে চোখে পড়েনি। তবে এখানে যারা আন্দোলনরত ছাত্র জনতা রয়েছেন তারা জানিয়েছেন তারা 3:30টায় একটি সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের যে পরবর্তী করণীয় দাবি দেওয়া সেই বিষয়গুলো তারা গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। এখন পর্যন্ত অবরোধ চলছে এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। চট্টগ্রামে পটিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন শোয়েব রহমান।
দ্বিতীয় দিনের মতো জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রা চলছে। সকাল 10:30টায় রংপুর নগরীর সাতমাথার বালাটারি এলাকায় শুরু হয় এই পদযাত্রা কর্মসূচি। পরে সেখান থেকে কুড়িগ্রাম অভিমুখে যাত্রা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। পদযাত্রায় অংশ নেন সদস্য সচিব আক্তার হোসেন, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডাক্তার তাসনিম জারা সহ জুলাই যোদ্ধারা। এই কর্মসূচি থেকে জাতীয় নাগরিক পার্টি জুলাই গণহত্যার বিচার, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান রচনা ও জুলাই ঘোষণাপত্র আদায় করে জনগণের প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থাপনার বার্তা তুলে ধরেন মানুষের কাছে। কুড়িগ্রামের পর বিকেলে লালমনিরহাট ও আগামীকাল নীলফামারীতে পদযাত্রা করবে এনসিপি। এর আগে গতকাল 1 জুলাই সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে জুলাই পদযাত্রার সূচনা করা হয়। বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কেনার মাধ্যমে রাষ্ট্রের 3,000 কোটি টাকা বেশি নষ্ট হয়েছে এমন অভিযোগে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকালে দুদকের তলবে সংস্থাটির কার্যালয়ে হাজির হন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার ও ওই সময়ের সিনিয়র মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। এদিন সব মিলিয়ে নির্বাচন কমিশনের 6 জনকে তলব করা হয়েছে। দুদকের অভিযোগে বলা হয়, সাবেক সিসি কে এম নুরুল হুদা সহ অন্যান্যরা ক্ষমতার অপব্যবহার ও সরকারি আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে 1.5 লাখ টাকার ইভিএম বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে কিনে সরকারের প্রায় 3,172 কোটি টাকা ক্ষতি সাধন করেছেন। সম্প্রতি নির্বাচন কমিশনে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় দুদক। এখন তো এটা নিয়ে তো মনে হয় ইসিতে অলরেডি একটা কমিটি হয়েছে, কতগুলো ঠিক আছে কতগুলো নষ্ট আছে এরকম কিছু একটা কমিটি করা হয়েছে, ওটা কমিটি বলতে পারবে। এটা আসলে জাস্টিফায়েবল ছিল না। এই মেশিনটি আসলে কখনো এই বাংলাদেশে না সারা কখনো এই ধরনের মেশিনটা আসলে বাজারে অ্যাভেলেবল না, যে প্রাইসটা আমরা সঠিক প্রাইসটা নিব। তো এটি আসলে সার্ভে হওয়া উচিত ছিল, আরও স্ট্রংলি সার্ভে হওয়া উচিত ছিল, যাতে করে প্রাইস আরও সুন্দর হতো। এটি অবশ্যই স্বীকার করার মতোই। এদিকে কুমিল্লার মুরাদনগর এবং ভোলায় নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের সাথে সাথে আইনের আওতায় আনা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিএআরসিতে কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। প্রতিরোধের ব্যবস্থা দেখলে আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনিনি, সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। যেহেতু আপনার ওই জায়গার একটা প্রশ্ন উঠালেন, এই জন্য গতকালকে আমার একজনে জিজ্ঞেস করছিল ওই উপদেষ্টা লাইসেন্স পেল কিভাবে। নিম্নে বর্ণিত পদধারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। এরা হলো স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায়ে সম্পন্ন ব্যক্তিবর্গ। সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন যন্ত্রের বড় সংস্কার প্রয়োজন। একই সাথে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগগুলো পরবর্তী রাজনৈতিক সরকারের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানি নতুন শ্রম বাজার কর্মী প্রেরণের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সেমিনারে তিনি কথা বলেন। প্রবাসীদের জন্য ট্রেনিং এর ক্ষেত্রে হোক বা ওয়েলফেয়ারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে 2-3টা মিটিং হয়েছে। আমাদের পক্ষে ইনিশিয়েট করা সম্ভব, আমাদের পক্ষে শেষ করা সম্ভব না। অনেক বড় সংস্কার প্রয়োজন, হয়তো এটা 5 থেকে 10 বছর লাগবে। মালয়েশিয়াতে আগামীতে অনেক কিন্তু মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, 12 লক্ষ লোক নেবে, 10 লক্ষ লোক নেবে। আমি ওখানে ঘুরে আসছি, আমার কথা শুনেন। মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40 হাজার লোক নেবে। 4 মাসের বিরতির পর আবারও ওয়ানডে ফরম্যাটে খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘদিন পর ওডিআই সিরিজে টাইগারদের ফর্মে ফেরার চ্যালেঞ্জ আর নতুন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ মেহেদী হাসান মিরাজের সামনে। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে কলম্বোতে প্রস্তুতিও সেরে নিয়েছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশের অবস্থানটা অনেকটা এমনই। 8 মাস আগে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ 50 ওভারের ক্রিকেটে জয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টানা হারের লজ্জা অবনমন হয় আইসিসি র্যাঙ্কিংয়েও। সব মিলিয়ে ফেভারিট ফরম্যাটে টানা 6 ম্যাচ হারে প্রশ্ন ওঠে টাইগারদের সামর্থ্য সক্ষমতা নিয়েও।
হারের বৃত্ত ভাঙতে নাটকীয়ভাবে শান্তকে সরিয়ে মিরাজকে ওডিআই অধিনায়কত্বের দায়িত্ব দেয় বিসিবি। এর আগে লম্বা সময়ের জন্য দায়িত্ব না পেলেও নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে 4 ম্যাচে খণ্ডকালীন ক্যাপ্টেন্সি করেন মিরাজ। যদিও অধিনায়ক হিসেবে জয়ের দেখা পাননি একটিতেও, তাই লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজটা ক্যাপ্টেন মিরাজের জন্যও নিজেকে প্রমাণের এক বড় চ্যালেঞ্জ। বোলিংয়ে তাসকিন আহমেদের ফেরা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ খবর। তবে দুশ্চিন্তার জায়গা ব্যাটিং। টি-20 আর টেস্ট খেলার মধ্যে থাকাটা শেষ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে প্রভাব ফেলে কিনা সেটিও যথেষ্ট চিন্তার খোরাক যোগাচ্ছে টাইগারদের। তবে অতীতের ব্যর্থতা ভুলে জয়ের দিকেই চোখ থাকবে মিরাজদের। আর সেই মিশনের প্রথম পরীক্ষায় কলম্বোতে দুপুর 2টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করছি এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। 5 আগস্টের পর প্রথম রায়। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ইসির বাইরে সীমানা নির্ধারণের দায়িত্ব দিলে বিতর্ক হবে বলছে বিএনপি। মধ্য জুলাইয়ে সনদ ঘোষণার আশা ঐকমত্য কমিশনের। চট্টগ্রামের পটিয়ায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ। ব্যবস্থা নেওয়ার দাবি এনসিপি বৈষম্য বিরোধীদের। এনবিআরের আন্দোলনের ব্যাখ্যায় আইএমএফকে চিঠি দেওয়া বিব্রতকর ছিল বললেন অর্থ উপদেষ্টা। কাজ বন্ধ রেখে দেশকে জিম্মি মানা যায় না, হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। এবং সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার। ইনজুরি থেকে দলে ফিরেছেন তাসকিন মুস্তাফিজ। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।